যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের মধ্যে রাষ্ট্রের তিনটা অর্গান থাকে: লেজিসলেটিভ, এক্সিকিউটিভ এবং জুডিশিয়ারি। এই তিনটি অর্গানের কাজ ভিন্ন ভিন্ন থাকে। একটি অর্গান যেন অন্য একটি অর্গানকে ডমিনেট না করে তার জন্য সংবিধান থাকে। এই সংবিধান ডিসাইড করে যে লেজিসলেটিভের কাজ কি হবে, এক্সিকিউটিভের কাজ কি হবে এবং জুডিশিয়ারির কাজ কি হবে, এবং প্রত্যেকটি অর্গান যেন স্বাধীনভাবে কাজ করতে পারে সেই জন্য এই সংবিধান একটি নীতিমালা তৈরি করে দেয়, যার অধীনে বাংলাদেশের বা অন্যান্য সকল গণতান্ত্রিক দেশে আইনগুলো তৈরি হয়, যেন ওই আইনগুলোর মাধ্যমেও একটি অর্গান অন্য একটি অর্গানকে ডমিনেট করতে না পায়। লেজিসলেটিভ কারা? লেজিসলেটিভ হলো যারা আইন তৈরি করার জন্য সংসদে বসে, আমাদের ভোটে নির্বাচিত হয় সংসদ সদস্য সরাসরি। লেজিসলেটিভ যারা থাকে তাদের কাজ হলো বাংলাদেশের জন্য আইন তৈরি করা, জনগণের স্বার্থে আইন তৈরি করা। যে আইনগুলো বাংলাদেশে যে আইনগুলো প্রচলিত রয়েছে সেগুলো আসলে ব্রিটিশ আমলে তৈরি করা বেশিরভাগ আইন। এই আইনগুলো কিভাবে বাংলাদেশের বর্তমান অবস্থায় পরিবর্তন আসবে, পরিবর্তন করে জনগণের জন্য ব্যবহার করা হবে, এইসব আসলে একজন লেজিসলেটিভের আসল কাজ। এই বিষয়ে সে সংসদে প্রস্তাবনা রাখবে। কিন্তু বাংলাদেশের লেজিসলেটিভের এই বিষয়ে সংসদে কোনো আলোচনা আমরা তেমনভাবে দেখতে পাই না। অন্যদিকে এক্সিকিউটিভের কাজ কি? এক্সিকিউটিভের কাজ হলো বাংলাদেশের অর্থ ব্যবস্থা, স্বরাষ্ট্র ব্যবস্থা, এই সব কিছুকে ঠিক রাখা। মন্ত্রিসভা যেটাকে আমরা বলি, তারাই এক্সিকিউটিভের দায়িত্বটা পালন করবে। কিন্তু বাংলাদেশের যদি দেখা যায়, বাংলাদেশে এক্সিকিউটিভ এবং লেজিসলেটিভের মধ্যে তেমন কোনো পার্থক্য দেখা যায় না। কারণ লেজিসলেচার যারা থাকে তারা কিন্তু তাদের নিজেদের যে দায়িত্ব সেসব দিকে তারা কাজ না করে, তারা সাধারণ মানুষকে বুঝায় যে এই এক্সিকিউটিভের দায়িত্বই হলো তাদের দায়িত্ব। জুডিশিয়ারি কাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। যদি এক্সিকিউটিভ কোনো পলিসি তৈরি করে, লেজিসলেচার কোনো আইন তৈরি করে, সেই আইনগুলো কি বাংলাদেশের জনগণের জন্য বা সেই দেশের জনগণের জন্য কতটা কাজ করবে সে বিষয়ে নির্ধারণ করে জুডিশিয়ারি। যে আইনটি কি বর্তমান থাকবে কিনা, এই আইনটি বলবৎ থাকবে কিনা, কিংবা সরকারের এই পলিসি কি সাধারণ জনগণের জন্য বলবৎ থাকবে কিনা। জুডিশিয়ারি যদি দেখে যে সংবিধানের সাথে সাংঘর্ষিক, বাংলাদেশের রাষ্ট্রের সাথে সাংঘর্ষিক, জনগণের স্বার্থ পরিপন্থী কোনো আইন বা পলিসি তৈরি করা হয়েছে, সেই পলিসিকে তারা বাতিল ঘোষণা করতে পারবে। সংবিধানের মধ্যে এক্সিকিউটিভ, লেজিসলেচার এবং জুডিশিয়ারির মধ্যে যে একটা ব্যালেন্স তৈরি করে দেওয়া হয়, যে একটি অর্গান অন্য একটি অর্গানকে ডমিনেট করবে না, এই ব্যালেন্স তৈরি করা দেওয়ার যে নীতি তা সর্বসম্মতভাবে ডক্ট্রিন অফ চেকস অ্যান্ড ব্যালেন্স নীতি নামে পরিচিত। বাংলাদেশের যে সংবিধান, সেই সংবিধান অনুসারে একটি অর্গান অন্য আরেকটি অর্গানকে ডমিনেট করবে না। কিন্তু বাংলাদেশের যদি সংবিধানের দিকে যদি আমরা লক্ষ্য করি, সেখানে কিন্তু একটি অর্গান অন্য একটি অর্গানকে বর্তমানে ডমিনেট করতে পারে। বাংলাদেশের সংবিধান তৈরির সময়ও এই নীতিটির প্রয়োগ করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে এই নীতি থেকে আস্তে আস্তে বাংলাদেশের সংবিধান বহু দূরে চলে যায়। এর পিছনে অন্যতম কিছু কারণও রয়েছে। বাংলাদেশে যে লেজিসলেটিভ থাকে তাদের 3/2 ভোট প্রয়োজন হয় সংবিধানের কোনো অংশ পরিবর্তন করতে হলে। নির্বাচন ব্যবস্থার কারণে যখন যেই দল ক্ষমতা যায় তাদের সিংহভাগ লোকই সংসদে থাকে, যার কারণে সংবিধান পরিবর্তন করতে তাদের কোনো রকমের অসুবিধা হয় না। বাংলাদেশের নির্বাচনগুলো যেভাবে হয়েছে আমরা প্রথম থেকে যদি দেখি, বাংলাদেশে প্রথম জাতীয় সংসদ নির্বাচন হয় 7ই মার্চ 1973। এই নির্বাচনে টোটাল ভোট কাস্ট হয় 54.91%, যার 73% পায় আওয়ামী লীগ এবং তাদের আসন সংখ্যা থাকে 293টি। দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন 18ই ফেব্রুয়ারি 1980। টোটাল ভোট কাস্ট হয় 52.49%। এর থেকে বিএনপি পায় 41%, তারা আসন পায় 219টি। আওয়ামী লীগ 24.5% ভোট পায় এই নির্বাচনে। তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন হয় 1986 সালের 7ই মে। টোটাল ভোট কাস্ট হয় 61.1%। এর থেকে জাতীয় পার্টি পায় 42.31%, 26.15% পায় আওয়ামী লীগ। বিএনপি এই নির্বাচন বয়কট করে। চতুর্থ নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি সবাই বয়কট করে। পঞ্চম জাতীয় ইলেকশন হয় 1991 সালের 27 ফেব্রুয়ারি। বিএনপি এই নির্বাচনে 140টি আসন লাভ করে। এই নির্বাচনে টোটাল ভোট কাস্ট হয়েছিল 55.45%। অন্যদিকে বিএনপি পায় 39.3% ভোট, আওয়ামী লীগ পায় 30.4% ভোট, জাতীয় পার্টি 20.3%, জামায়াতে ইসলাম 4.3%। কাস্ট হওয়া ভোট থেকে 39.3% ভোট পেয়ে বিএনপি 140টি আসন লাভ করে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনটি 1996 সালে হয় 15ই ফেব্রুয়ারিতে। এই নির্বাচন সবাই বয়কট করে, বিএনপি একা এই নির্বাচনে অংশগ্রহণ করে। পরবর্তীতে সপ্তম জাতীয় সংসদ নির্বাচন হয় 1996-র 12ই জুন।
এই নির্বাচনে টোটাল ভোট কাস্ট হয় ৭৫.৩%। আওয়ামী লীগ এই নির্বাচনে ১৪৬টি আসন লাভ করে কাস্ট হওয়া ভোট হতে ৫০% ভোট পেয়ে, এবং বিএনপি ৩০% ভোট পায়, জাতীয় পার্টি ৮.৫%, জামাত ২.৫%। অষ্টম জাতীয় সংসদ নির্বাচন ২০০১ সালের ১ অক্টোবর। এই নির্বাচনে বিএনপি ২১৬টি আসন লাভ করে। টোটাল ভোট কাস্ট হয় বাংলাদেশে ৭২.৫%। ৪০% ভোট পায় তার থেকে বিএনপি, ৩৯% ভোট পায় আওয়ামী লীগ, ৩.৫% জাতীয় পার্টি, 5% জামায়াতে ইসলাম। মাত্র ৪০% কাস্ট হওয়া ভোট থেকে ৪০% ভোট পেয়ে বিএনপি ২১৬টি আসন লাভ করে। নবম জাতীয় সংসদ নির্বাচন হয় ২৯ ডিসেম্বর ২০০৮ সালে। এই নির্বাচনে টোটাল ভোট কাস্ট হয় ৮০.৫%। এই ৮০.৫%-এর থেকে ৪৫% ভোট আওয়ামী লীগ পায়, তা আসন লাভ করে ২৬৩টি আসন। বিএনপি ৩৮.৫% ভোট পায়, জাতীয় পার্টি ২.৩%, এবং জামায়াতে ইসলাম মাত্র 4% ভোট পায়। বাংলাদেশের যে নির্বাচন ব্যবস্থা রয়েছে বর্তমানে, এই নির্বাচন ব্যবস্থায় হলো স্বৈরাচারী শাসন প্রতিষ্ঠার অন্যতম একটি যন্ত্র। এই নির্বাচন ব্যবস্থায় বাংলাদেশে বর্তমানে অনেকগুলো দল পরিবর্তন চাচ্ছে। বর্তমান যে নির্বাচন ব্যবস্থাটি রয়েছে সেখানে বাংলাদেশ ৩০০টি আসনে বিভক্ত হয়। সেখানে প্রত্যেকটি দল তাদের প্রতিনিধি দেয়, এবং কেউ যদি একটি ভোটের কারণে পরাজিত হয় সে কিন্তু সংসদে আর প্রতিনিধিত্ব করতে পারে না। বর্তমানে যে দলগুলো আনুপাতিক হারে নির্বাচনের ব্যবস্থার কথা বলছে, এই আনুপাতিক হারে নির্বাচন ব্যবস্থাটা আগে একটু দেখা যাক। এই আনুপাতিক হারে নির্বাচন ব্যবস্থার মধ্যে বাংলাদেশে ৩০০টা আসন থাকবে না, পুরো বাংলাদেশ একটি আসন থাকবে। রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করবে, পুরো বাংলাদেশে তারা কত পার্সেন্ট ভোট পেয়েছে সেই অনুসারে তাদের প্রতিনিধি সংসদে যাবে। এই হলো আনুপাতিক হারে নির্বাচনের বেসিক পদ্ধতি। এখন প্রশ্ন আসতে পারে যে তাহলে বাংলাদেশের আগের যে সিস্টেম ছিল সেই সিস্টেম অনুসারে আমরা এমপিদের যখন নির্বাচন সময় আসতো তখন দেখতাম তারা বলতো রাস্তাঘাট তৈরি করবে, স্কুল তৈরি করে দিবে, হাসপাতাল তৈরি করে দিবে। এইসব তাহলে কি হবে? এইসব আসলে এমপিদের দায়িত্বই ছিল না। আমরা প্রথমেই এইসব বিষয় ব্যাখ্যা করে এসেছি। এইসব দায়িত্ব ছিল এক্সিকিউটিভের। যে দল ক্ষমতায় যাবে সেই দল তার এক্সিকিউটিভ বিভাগের মাধ্যমে সে কোথায় কি তৈরি করবে তা তারা নির্ধারণ করবে। আনুপাতিক হারে যদি নির্বাচন ব্যবস্থা হয় তাহলে কি হবে? ২০০৮ সালের নির্বাচনের কথাই চিন্তা করুন। ২০০৮ সালে যদি আনুপাতিক হারে নির্বাচন ব্যবস্থা থাকতো তখন আওয়ামী লীগ কিন্তু এত সংখ্যাগরিষ্ঠতা আসন লাভ করতে পারতো না। তারা ইচ্ছা করলেই সংবিধানের পরিবর্তন আনতে পারতো না। তারা কাস্ট হওয়া ভোট থেকে মাত্র ৪৫% ভোট পেয়ে সংবিধানের বিশাল পরিবর্তন নিয়ে এসেছিল। অন্যদিকে বিএনপি ৩৮% ভোট পেয়েও তারা কিন্তু সংসদে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেনি, কারণ তারা ৩৮% ভোট পেলেও তাদের সংসদের আসন সংখ্যা ছিল খুবই কম। কারণ ওই ৩৮% ভোট যারা পেয়েছে তাদের মধ্য থেকে অনেকে নির্বাচনে নির্বাচিত হতে পারেনি বর্তমানে প্রচলিত নির্বাচন ব্যবস্থার জন্য। কিন্তু বর্তমানে একটা বিষয়ে লক্ষ্য করা যাচ্ছে যে যখন জামায়াতে ইসলাম সহ অন্যান্য ছোটখাটো দলগুলো একটি বিষয়ে একমত যে বাংলাদেশের সংস্কারের প্রয়োজন পড়লে সর্বপ্রথম নির্বাচন ব্যবস্থায় সংশোধন আনা প্রয়োজন, সেখানে বিএনপি কিন্তু এই বিষয়ে গুরুতর বিরোধিতা করছে। এর অন্যতম কারণ হলো বিএনপি একটি বড় দল। বিএনপি সাধারণভাবে যদি নির্বাচন হয় যে ব্যবস্থা বর্তমানে প্রচলিত আছে তাহলে বাংলাদেশে হয়তোবা তারা এখন ২০০ থেকে ২৫০ আসন লাভ করবে, কিন্তু এই প্রতিনিধিত্বমূলক ব্যবস্থার কারণে তাদের আসন সংখ্যা কমে যাবে। অন্যদিকে আওয়ামী লীগও কিন্তু সংসদে বিশাল প্রতিনিধিত্ব লাভ করবে। কিন্তু আমাদের একটা বিষয় বুঝতে হবে, বিএনপি কিংবা আওয়ামী লীগ নয়, আমাদের কিন্তু আসল উদ্দেশ্য হলো স্বৈরাচার ব্যবস্থা বাংলাদেশ থেকে বিতাড়িত করা। এই ব্যবস্থায় যদি পরিবর্তন আনতে হয় তাহলে অবশ্যই কিন্তু আমাদের আনুপাতিক হারে নির্বাচনের দিকে অগ্রসর হতে হবে। অতীতের দিকে যদি আমরা লক্ষ্য করি, যে দল যখন ক্ষমতায় গিয়েছে তখন তারাই কিন্তু স্বৈরাচারের ভূমিকা কম বেশি পালন করেছে। সবচেয়ে বেশি স্বৈরাচারের ভূমিকা পালন করেছে আওয়ামী লীগ, এটা সত্য। ১৯৭২ থেকে ১৯৭৫ পর্যন্ত তারা স্বৈরাচারের ভূমিকায় ছিল, এবং ২০০৮ থেকে ২০২৪ পর্যন্ত তারা কিন্তু এই ভূমিকায় ছিল। এই স্বৈরাচারটা পতন হয়েছে মাত্র কিছুদিন আগে। এই নির্বাচন ব্যবস্থায় আমরা পরিবর্তন নিয়ে না আসি তাহলে কিন্তু অদূর ভবিষ্যতে আবার কোনো দল স্বৈরাচারের ভূমিকায় আবার আমাদের সামনে আসবে। সুতরাং সার্বিক দিক যদি বিবেচনা করি তাহলে কিন্তু এই আনুপাতিক হারে নির্বাচনের দিকে আমাদের অগ্রসর হতে হবে।